ঘুম থেকে উঠে দেখি বৃষ্টিময় একটা দিন। টুপ টুপ করে প্রায় মাঝরাত থেকেই এই যে বৃষ্টি হচ্ছে। তো ফুলগুলোর উপর বৃষ্টির ফোঁটা মানে এত ভালো লাগছিল দেখতে। আর বৃষ্টি হলেই আমার বারান্দায় পানি এসে ভরে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো বৃষ্টিময় দিন হলেই যে খিচুড়ি রান্না করব তা তো না, কারণ আজ দুপুরে পোলাও রান্না করব। সেজন্য ভাবছি আজ আর খিচুড়ি করব না, রুটি বানাইনি। তো আজকে রুটি সিদ্ধ করে বানাবো না, ভাবছি কাঁচা আটা রুটি বানাবো। আমাদের লাল আটা রুটি কিন্তু কাঁচা বানালেই বেশি ভালো লাগে খেতে, এবং গ্রামে সেভাবেই সবাই বেশি খায়। সিদ্ধ আটা রুটি খুব কমই খায়। তো একটু লবণ দিয়ে এই তো নর্মাল পানি দিয়েই আমি আটাটা ছেনে নেব, দিয়ে সঙ্গে সঙ্গে এই রুটিটা বানায় নেব। কাঁচা আটার রুটি আবার কি হয়, মানে একদিক দিয়ে বানাতে হবে আর একদিক দিয়ে সেঁকে নিতে হবে। এটা বানায় রেখে যে একবারে শাকতে মানে রুটিটা সেঁকতে যাবেন তাহলে কিন্তু ভালো হবে না। তাই রুটি বানাতে হবে আর রুটি সেঁকে নিতে হবে। তো রুটি আমি দাঁড়ায় এক পাশে বানাতেছিলাম আর একদিক দিয়ে সেঁকে নিচ্ছিলাম। আমি বরাবরই তাই করি, রুটি সবসময় বানাই আর শিখি। তো রুটিগুলো আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছিল। আর এই রুটি বানানোর অনেক কাহিনী আছে। রুটি বানাতে যাই কত হাতে সেঁকা খেয়েছি, মানে সংসার জীবনে প্রথমের গল্প এটা। রুটি বানাতেই পারতাম না, এখনও যে খুব পারফেক্ট হয় অনেক সময় তা হয় না কিন্তু। তো রুটি বানায় নাস্তা করেছি, দিয়ে টেবিলটা মুছে নিয়ে এই তো কিছু বাজার নিয়ে এসেছিল এসব বাবা, সেগুলোই গুছাই নিচ্ছিলাম। আজ দুপুরে কয়েকজনকে দাওয়াত করা হয়েছে, তো তাদের খাওয়ানো হবে। তো তার জন্যই আদা রসুন কিছুই ছিল না বাসায়, সেগুলো মশলা আমি বেটেই নিয়েছি, ব্লেন্ডার আর করিনি, বেটেই নিয়েছি অল্প পরিমাণ, মানে যেটুকু লাগে আজ রান্না করতে। ওগুলো সব দুপুরে মানে রান্নার রেডি করে রেখে এই তো সব কিছু গোছাতে এসেছি। তো বিছানাপাতি ঝেড়ে সেলাই মেশিনটা দেখলাম অনেক ময়লা পড়ছে। আমি যখন মানে ওই যে সংসার জীবনের প্রথমের কথা এটা, একজনা ঠিক পুরাতন একটা মেশিন নিয়েছিলাম, মানে ছিঁড়া ফাটা অনেক সময়, মানে কোনো সেলাই খসে গেছে বা মানে নতুন কভারের কিছু হয়েছে এরকম হয় না, এগুলো সেলাই করার জন্য মেশিনটা নিয়েছিলাম। তো তখন 3 পিসও বানাতে পারতাম, অনেক কিছুই পারতাম, কিন্তু না করে করে এখন আর ভুলে গেছি। মানে আজ কয়েক বছর যাবত তো মেশিন ধরাই হয় না, এভাবে মুছে আর রেখে দিই। মেশিনটা কিন্তু অনেক ভালো ছিল, চলেও ভালো, মানে সেলাই হয় ভালো। তো এই আমার ছেলে সারাদিন এই ঘট ঘট করতেই থাকে, মানে ওই নিজে নিজে চালাবে। তো আমি শুধু মুছে একটু তেল টেল দিয়ে রেখে দিই, দেখা যাচ্ছে আবার কখন কাজে লাগে তার ঠিক নেই। কার কার বাসায় মেশিন আছে আর এভাবে কারা কাজ করে না? আমার মনে হয় অনেক আপুরাই এখন কাজ করে মেশিনে, নিজেরাই দেখা যাচ্ছে নিজেদের সেলাই করে। আসলে সবার তো সব যোগ্যতা বা থাকে না। তো সব কিছু মুছামুছি শেষ করে এই তো রান্নাঘরে চলে এসেছি। রান্না করব গরুর মাংস। গরুর মাংস তো আমি সবসময় হাতে মেখেই রান্না করি, মানে ম্যাক্সিমাম টাইম। তো তার জন্য এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ দিয়ে দিছি। এই তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে লবণ, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা, একটু জিরা বাটা, একটু গরুর মাংসের মশলা, সাদা তেল আর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে মাংসটা খুব ভালো করে মাখাতে হবে। মাখানোটা কিন্তু খুব সুন্দরভাবে মাখাতে হবে। মাখানো শেষ হলে কোনো পানি দিতে হবে না কিন্তু, ঠিক মাখায় এভাবে মানে চুলায় দিয়ে দিতে হবে। তারপর আস্তে আস্তে মাংস হতে থাকবে। মাংসেরই কিন্তু অনেক পানি বের হয়। তো মাংসটা খুব সকালে ভিজাইছিলাম, তো তাই তাড়াতাড়ি ছুঁড়েও গেছে। আমি যে কোনো দুপুরে রান্নার আমি যখন সকালে উঠি ঘুম থেকে ঠিক তখনই ভিজাই ফেলি, মাছ হোক মাংস হোক, তাতে দেখা যাচ্ছে গোছানোটা তাড়াতাড়ি হয়, মানে রান্নার গোছানোটা। তো আস্তে আস্তে মাংসটা এই যে সুন্দর করে মাখাই নিয়েছি, এবার বসাই দিব চুলায়। আর আলু সিদ্ধ দিয়েছিলাম আলুর কাবাব বানানোর জন্য। এটা ম্যাক্সিমাম টাইপ আমি দেখা যাচ্ছে পোলাও রান্না করলেই ভাজি। তো মশলাটা রেডি করা শেষ, আলুটাও ম্যাশ করে নিচ্ছি আর 1 পিস পাউরুটি দিয়েছি, দিয়ে সব কিছু ভালো করে মাখাই নিয়ে এবার কাবাবের শেপ করে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। নর্মাল ফ্রিজে রেখে দিলে ভাজতে খুব সুবিধা হয়। আর মেহমান বাসায় আসলে দেখা যাচ্ছে কৃপণতা না করে যতটুকু আমার সাধ্য ঠিক ততটুকু রান্না বান্নার চেষ্টা করি, বা আমি যতটুকু কাজ করতে পারি ঠিক সেভাবে। দেখা যাচ্ছে অনেক সময় তো নিজের উপর প্রেশার দিয়ে করা যায় না, যতটুকু সাধ্যে পারি, স্বাদ আর সাধ্য দুইটা আছে কিন্তু, ঠিক ততটুকু অনুযায়ী কিন্তু কাজ করে আমি। তো ওই যে বললাম মাংসে কিন্তু পানি দেওয়া লাগবে না, ঠিক ওইভাবে আমি কিন্তু নেড়ে ছেড়ে দিয়েছি শুধু।
এই তো কষানো প্রায় শেষ পর্যায়ে, এবার আমি ঝোল দিয়ে বসাই দিব। তো পাশের চুলায় গরুর মাংসের ঝোল দিয়ে দিছি, মাংসটা হতে থাক। আর এই চুলায় আমি বুটের ডাল ভুনা করবো। ডালটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি, মশলাটাও কষাই নিয়ে এই তো ডালটা দিয়ে দিছিলাম। সিদ্ধ হয়ে গেলে দেখা যাচ্ছে ঝোল বেশি দেওয়া লাগে না, স্বাভাবিক দিয়ে এই তো নামায়ও ফেলাইছি ডালটা। তো ডাল ভুনাটা ভালোই লাগে, এটা রুটি দিয়ে খেতে ভালো লাগে, পোলাও দিয়ে খেতেও ভালো লাগে। যে এটাতে পরিবেশন করব ঠিক সেটাটি ঢেলে নিয়েছি, মানে অল্প পরিমাণ করেছি তো। আর এদিকে গরুর মাংসটাও হয়ে গেছে, ভাজা জিরার গুঁড়া দিয়ে এই তো চুলাটা বন্ধ করে দিয়েছি। আমরা ম্যাক্সিমাম মাংসের তরকারিতে ভাজা জিরার গুঁড়াটা ব্যবহার করি, মানে খাই। তারপরে এই যে ডিমও সিদ্ধ দিয়েছিলাম, ডিমটাও সিদ্ধ হয়ে গেছে। ডিমগুলো সুলে নেব, ডিমের কোরমা বানাবো। দেখা যাচ্ছে সবই তো ঝাল তরকারি হচ্ছে, একটু ডিমের কোরমাটা করলে ভালো লাগবে খেতে। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখানে পেঁয়াজ বাটাটাই বেশি ব্যবহার করছি, আর অন্যান্য মশলা সামান্য দিয়ে একটু দুধ দিয়ে দিছি। ডিমের কোরমাতে তো প্রধান উপকরণ দুধই। একটু চিনি দিয়ে দিছি, কয়েকটা কাঁচা মরিচ দিয়ে শেষে একটু ঘি দিব, দিয়ে নামাই ফেলবো, তাহলে হয়ে যাবে ডিমের কোরমা। ডিমের কোরমাটা আবার আমার দেখা যাচ্ছে মেয়ে খুব পছন্দ করে। তো ডিমের কোরমা রান্নাটাও প্রায় শেষ পর্যায়ে, একটু ঝোলটা কমে আসলে চুলাটা বন্ধ করে দেবো। ডিমের কোরমার ভিতর কিন্তু চিনি না দিলে ভালোই লাগে না। এই তো হয়ে গেছে ডিমের কোরমা রান্নাটা। আর যে কাবাবটা আমি বানায়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ঠিক শেষে সেটা ভেজে নিচ্ছি। মানে কাবাব জিনিসটা তো সবসময় একটু গরম খেতেই ভালো লাগে। তো এই যে কাবাবগুলো একে একে ভেজে নিব। আর এটা কিন্তু খুব হাই হিটে ভাজা যাবে না, ঠিক স্বাভাবিকেরও কম তাপে একটু ভেজে নিতে হবে। আর আলুর কাবাবটা সবসময় ডিম নিয়ে গুলে তারপরে ভাজতে হয়, মানে ডিমে চুবাই চুবাই ভেজে নিতে হয়। আর এটা খুব সাবধানে করতে হয়, কারণ আলুগুলো একটু নরম হয় তো দেখা যাচ্ছে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এর মাঝেও কিন্তু আমার ছেলেকে গোসল করাই দিয়েছি, একটা আম কেটে দিয়েছি। ও দেখা যাচ্ছে আমটা একটু খাই, একটা আম খাই। আবার আমারও কিন্তু আম প্রচুর পছন্দ, মানে খুব পছন্দ আম। আমিও সময় পেলে দেখা যাচ্ছে একটা দুইটা আম খেতেই পারি, মানে খাই, অবশ্যই খাই যতদিন আম থাকবে। মানে যেদিন থেকে আম পাকা শুরু হবে আর যেদিন থেকে শেষ হবে, ঠিক ততদিনই আম আমি খাবো। এবং এসার বাবাও আমটা এনে দিবে। তো রেহান বাবুকে আমটা কেটে দিয়ে, আরও তো চেয়ারে বসলেই টুলের উপর বসাই দিয়ে ওকে খেতে দিয়ে আসছি। আর আমি এই যে পোলাওটা রান্না করে নিচ্ছি, চালটা ভালো করে ভেজে নিচ্ছি। আর একটু মটরশুঁটি আর গাজর দিয়েছি, পরিমাণ মতো এই তো পানি দিয়ে বসাই দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ হয়েও গেছে, এবং পোলাওটা ঝরঝরাও হয়েছিল। আর ওই যে বললাম আমি সময় পেলেই একটা আম খাই। এই তো বারান্দায় দাঁড়িয়ে আম খাচ্ছি, যে এটা আমার প্রিয় খাবার যাকে বলা যায়। আম দেখা যাচ্ছে কেটে চামচ দিয়ে খাওয়ার মতো এত টাইম নেই, যেভাবে পারি ঠিক সেভাবেই খেয়ে নিই। পরে গোসল টোসল শেষ করে খাবারগুলো পরিবেশন করে দিয়েছি। তো এতক্ষণ যারা আমার ভিডিও দেখলেন, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, পাশে থাকবেন, ভালো লাগলে শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আর আমি সবসময় মেহমান আসলে আগেই খাবারগুলো রেডি করি, যাতে খাবার সময় তাড়াহুড়া না লাগে। এটা আমি সব সময় করি, এবং আমার পরিবারের জন্যও তাই করি। দেখা যাচ্ছে দুপুরে এসার বাবা নামাজ পড়ে আসার আগেই খাবার রেডি। তো ব্লগটা এতটুকুই ছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।